হোয়াট দ্য পিচে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা কোলাব কন্টেন্ট নিয়ে চলে আসতেই হচ্ছে, বিকজ আবারও সেই ফ্যান্টাস্টিক ফ্রাইডে, যেই ফ্যান্টাস্টিক ফ্রাইডেতে আমরা কর্পোরেট ক্রিকেট কিংবা ব্যাংকার্স ক্রিকেট কমেন্ট্রি করতে চলেই আসি। এবং আজকে এমন একটা দিন, ফ্রাইডেতেও কোনো নিস্তার নেই ক্রিকেট থেকে। এবং কেন নিস্তার নেই বলছি, কারণ দেখা যাচ্ছে যে এত ক্রিকেট হচ্ছে ইদানিং যে কোনটা ছেড়ে আপনি কোনটা ধরবেন বা কোনটা দেখবেন এটাই যেন ডিফিকাল্ট হয়ে গেছে। যেমন গতকালই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় এবং ফাইনাল ম্যাচ ছিল, ভারত নিউজিল্যান্ড উইমেন্স টিমের মধ্যে একটা ডু অর ডাই টাইপের ম্যাচ ছিল, তারপর আবার ওয়েস্ট অস্ট্রেলিয়া ইন্ডিয়া একটা ম্যাচ চলছিল। সো সেখান থেকে আস্তে আস্তে এই সুপার ফ্রাইডেতে আমরা কর্পোরেট ক্রিকেট বা ব্যাংকার্স ক্রিকেটে চলে আসলাম, নান আদার দেন উইথ আহমেদ বিন পারভেজ অ্যান্ড দ্য ক্রিক ট্রেন্ডিংস রোজেল আহমেদ। হাউ আর ইউ জেন্টলম্যান? I'm fine. I'm fine. রোজেল, Yeah, I'm pretty fine. অস্ট্রেলিয়া জেতার পর আরো বেশি ভালো লাগছে, তাই না? Right. হাসিতেই হাসিতেই বোঝা যাইতেছে যে অনেক ফান, অনেক ফান। প্রান্তর ভাই আসলে সবসময় আমাকে এটা নিয়ে পচায়, কারণ প্রান্তর ভাই আবার ইন্ডিয়ার সাপোর্টার, তো ইন্ডিয়া হারছে, সো এই জন্য আমি বাংলাদেশের সাপোর্টার। কে বলছি ইন্ডিয়ার সাপোর্টার? আমি এই জন্য বাংলাদেশ নিয়ে কথা বলতে আসছি। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ স্টার্টিং অন ফ্রম 27, রাইট, 27, 29 এবং 31, এই তিনটা টি-20 সিরিজ হবে। এবং এই সিরিজের জন্য বেসিক্যালি দুই দলই তাদের স্কোয়াডটা দিয়ে দিয়েছে গতকাল। আমরা বেতারের কমেন্ট্রিতে যখন ছিলাম স্টেডিয়াম থেকে, তখনই দেখছিলাম যে স্কোয়াডের ঘোষণাটা এসেছে। তখন একটু মনোযোগ দিতে পারিনি খেলার কারণে, বাট বাসায় যখন গেলাম এবং কিছু সারপ্রাইজিং এলিমেন্ট যখন পেলাম, তখন এই ভিডিওটা করতে চলে আসতেই হলো সেই স্কোয়াড নিয়ে বিশ্লেষণ করতে। এবং আহমেদ বিন পারভেজ ডাজ হ্যাভ আ পয়েন্ট অফ ভিউ যে কোন কোন প্লেয়ার বাদ গেছে, কোন কোন প্লেয়ার ইনক্লুডেড হলো। বাট সেখানে সবার আগেই বলে দেই, প্রশ্ন আউটের মতো, যে সৌম্য সরকার, সাইফুদ্দিন সবচাইতে বড় দুটো নাম আই গেস লাস্ট টি-20 সেই যে সিরিজটা ছিল আফগানিস্তানের বিপক্ষে, সেখান থেকে বাদ পড়েছে। বিকজ টেকনিক্যালি কিন্তু সৌম্য সরকার ছিলেন সেই আফগানিস্তান সিরিজে, ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারেননি, বাট তিনি কোনো ম্যাচ না খেলেই বাদ, যেখানে সৌম্য সরকার গতকালকে একটা ট্রেমেন্ডাস ইনিংস খেলেছেন। ওয়েল, আমার কাছে মনে হয় যে আসলে সৌম্য ইজ আ বিট আনলাকি। কারণ হচ্ছে সাইফ হাসান আসলে যে ফর্মে আছে এই মুহূর্তে, তাকে তো আর বাদ দেওয়া যাবে না। আবার পারভেজ ইমন আর তানজিদ তামিম, আমরা বিগত 1-1.5 বছর ধরে দেখছিলাম যে তাদেরকেই গ্রুম করা হচ্ছে এই সামনে টি-20 ওয়ার্ল্ড কাপটাকে ধরে, তাদেরকেই মেইন দুজন ওপেনার হিসেবে রাখা হচ্ছে। অ্যান্ড দেভ পারফর্ম অন অ্যান্ড অফ, তাদের পারফরমেন্স বেশ ভালো ছিল। পারভেজ ইমন রান পেয়েছেন, তানজিদ তামিম রান পেয়েছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে টি-20 সেট আপের অ্যাটলিস্ট ওপেনিং স্লটের যে জায়গাটা, ওটা এই দুজনকেই মেইন দুই ব্যাটার ধরে প্ল্যান করা হচ্ছে। অ্যান্ড সাইফ ইজ ডেফিনেটলি দেয়ার অ্যাজ ওয়েল। লিটন কুমার দাসও ব্যাট করছে। সো এতগুলো টপ অর্ডার অপশনস থাকার পরে সৌম্য সরকারকে যদি নেওয়াও হয় স্কোয়াডে, তাকে কি অ্যাকচুয়ালি খেলানো হবে কিনা? যদি না খেলানো হয় তাহলে ইটস বেটার টু নট হ্যাভ হিম ইন দ্য স্কোয়াড। আমার কাছে এটাই মনে হয়েছে। সো ফেয়ার এনাফ যে সৌম্য সরকারকে রাখা হয় নাই। আমরা কি একটা পারফেক্ট সেটআপের দিকে যাচ্ছি? লাইক ওডিআইতে আমি দেখছি একটা কোর গ্রুপ, সৌম্য এবং সাইফকে দিয়ে চেষ্টা করা হচ্ছে তানজিদ তামিমকে এক পাশে সরিয়ে রেখে, আবার জাকেরকেও এই তিনটা ম্যাচেই সরিয়ে রাখা হয়েছে, মানে লাস্ট 11 থেকে। সো ওই টি-20 সেটআপে আমরা যাচ্ছি কিনা, যে আবারও আমরা পারভেজ ইমন এবং তানজিদ তামিমকেই দেখবো সেই ওপেনিংয়ে, কিংবা সাইফকে? আই থিঙ্ক আমাদের টি-20 স্কোয়াডটা মোরলেস সেট। আমার কাছে মনে হয় যে খুব বেশি পরিবর্তন এমনিও হবে না। 2026 ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে আমাদের এই টি-20 স্কোয়াডটাই একটা সেট স্কোয়াড, যেখানে যদি আমরা টপ অর্ডার থেকে আসি, যে যাদের কথা বললাম, লিটন ইজ দেয়ার, সাইফ এসেছেন, অ্যান্ড দেন দেয়ার তানজিদ তামিম অ্যান্ড পারভেজ ইমন। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় ইজ দেয়ার, নুরুল সোহানকেও ইদানিং রাখা হচ্ছে। আফগানিস্তান সিরিজে হি হ্যাড এ ভেরি গুড সিরিজ, তো সেটার পর থেকে তাকেও কনসিডারেশনে রাখা হয়। জাকের আলী অনেক, তারপরে হচ্ছে তানজিম সাকিব আছেন। স্পিনারদের মধ্যে নাসুমকেই রাখা হয়েছে। তানভীর ইজ নট পার্ট অফ দিস স্কোয়াড। সো রিশাদ, নাসুম, মানে লুকস লাইক আ ভেরি সলিড অ্যান্ড ওয়েল ব্যালেন্সড ওভারঅল স্কোয়াড। গত যে সিরিজটা আফগানিস্তান খেলেছিল বাংলাদেশের সঙ্গে, সেই 3 ম্যাচের সিরিজের থেকে একটাই মাত্র পরিবর্তন আমি দেখছি এই স্কোয়াডটায়, সেটা হচ্ছে 16 জনের জায়গায় 15 জন করা হয়েছে, এবং সেই জায়গার মধ্যে একজন বাদ পড়ে গেছে। সো আই গেস ইউ হ্যাভ আপডেটস রিগার্ডিং দ্যাট এজ ওয়েল। ইয়েস, সাইফুদ্দিনের কথা বলছিলাম আমরা ব্রেকের কথা বলছিলাম অনেক, যে সাইফুদ্দিনকে টিম হোটেলে ওঠানো হয়েছে চট্টগ্রামে, এবং টিম হোটেলে ওঠানোর পরে তারপরে তিনি জানতে পারলেন সন্ধ্যার দিকে যে তিনি আলটিমেটলি সেই স্কোয়াডেই নেই। সো তার মনের অবস্থাটা কি? আমার মনে হয় যে মানে তাকে যদি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে বা স্পেসিফিক কোনো রোল দিয়েও নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে, আই থিঙ্ক দ্যাট উড হ্যাভ ওয়ার্কড বেটার ফর বাংলাদেশ টিম। এবং আমি বলবো যে তার অপরিহার্যতাটা, আমরা ভারত যে বিশ্বকাপটা হবে 2026-এ, সেই ভারতেও কিন্তু অনেকটা তার ইম্প্যাক্ট দেখতে পেতাম, বিকজ কাইন্ড অফ ট্র্যাকে খেলা হবে, যেখানে কিনা আপনার একজন মানে পেস অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ। সাইফুদ্দিনের ব্যাটিং এবং তার পারফরমেন্সটাও কিন্তু ভালো ছিল সদ্য সমাপ্ত আফগানিস্তানের সাথে টি-20 সিরিজে। সো রোজেলের কাছে আসতে চাই,
কতটা খুশি মোটামুটি এই দলটা নিয়ে যে স্কোয়াডটা দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে চট্টগ্রামে খেলা থিংটা কি? আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে যে স্কোয়াডটা ঠিকঠাক আছে। আমি পারভেজ ভাই যেটা বললো যে আসলে টি-20 স্কোয়াডটা আসলে সেট, এবং আমরা বিগত যে সিরিজগুলো খেলেছি সেখানে কিন্তু আমরা টি-20তে পারফর্মটা করতে পেরেছি ওয়ানডের চেয়ে। টি-20তে আমাদের পারফরমেন্সটা ভালো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা দেখেছি সেখানে 3-0 সিরিজ জিতেছি। আফগানিস্তানের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি 3-0। সো ওভারঅল স্কোয়াডের মধ্যে তেমন পরিবর্তন করার আসলে সুযোগ ছিল না। বাট সৌম্য সরকারের যে বিষয়টা আপনারা বলছিলেন যে আসলে তাকে আফগানিস্তান সিরিজেও রাখা হয়েছিল, সেখানে ভিসা জটিলতার কারণে আসলে যেতে পারেননি তিনি। সো সেই জায়গায় তাকে বাদ দেওয়াটা কিছুটা আপসেটিং তার জন্য আমি অবশ্যই বলবো। এবং যেহেতু অলরেডি আমাদের কিন্তু ওপেনিং স্লটটা একদম ফিল আপ সেই জায়গায় আসলে সৌম্য সরকারের সুযোগটা কতটুকু সেখানে দিতে পারতো বিসিবি, সেটা একটা প্রশ্ন থেকেই যায়। বাট সৌম্য সরকারের লাস্টে যে ইনিংসটা আমরা দেখলাম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে 91 রানের ইনিংস, সেটা দেখে অনেকে বলছেন যে এরকম ভালো ইনিংস করার পরও আসলে কেন তাকে টি-20তে রাখা হলো না। এখন আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে যে ওপেনিংয়ে কিন্তু সাইফ হাসান তিনি খেলবেন নিশ্চিতভাবেই, লিটন কুমার দাস তিনিও খেলবেন, এটাও অনেকটাই পূর্ব নির্ধারিত। মানে ওয়ান ডাউনে হ্যাঁ, ওয়ান ডাউনে। এবং তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন দুজনেই কিন্তু ভালো পারফর্ম করেছেন আফগানিস্তানের বিপক্ষে। সো সেই জায়গায় তানজিদ তামিম অথবা পারভেজ ইমন থেকে যে কোনো একজন ডেফিনেটলি খেলবে। সো সেই জায়গায় আসলে সৌম্য সরকারকে কোন জায়গাটাতে খেলাবেন? আপনি কি জাকিরের জায়গায় খেলাবেন একদম ফিনিশারের রোলে? কিন্তু ফিনিশারের রোলেও কিন্তু সৌম্য সরকারের এক্সপিরিয়েন্স খুব একটা নেই। তার যে রোলটা সেটা হচ্ছে ওয়ান ডাউন বা হচ্ছে ওপেনিংয়ে। সো সেই জায়গায় কিন্তু স্লটগুলো ফিল্ড আপ। সো সেই জায়গায় আসলে কোথায় রাখবেন আপনি সৌম্য সরকারকে? এর চেয়ে পারভেজ ভাই যেটা বললেন যে না খেলানোর চেয়ে আসলে স্কোয়াড থেকে বাদ দেওয়াটাই বেটার। আমার মতেও সেটাই মনে হচ্ছে যে এটা একটা ভালো ডিসিশন। আমি বলবো যে সৌম্য সরকারের জন্য বিষয়টা আপসেটিং হতে পারে, বাট তার জন্য এটা ভালো হয়েছে। একেবারে খেলানোর চেয়ে ডাগ আউটে বসে থাকা, যে এরকম পারফর্ম করে ডাগ আউটে আমাকে বসিয়ে রাখলো, সেটা কিন্তু তিনি নিজে ভাবতেই পারেন যে আমি 91 রানের একটা দুর্দান্ত ইনিংস খেললাম, তারপরেও আমাকে নামাচ্ছে না। তো সো তিনি রাগ করতেই পারতেন। সেই জায়গায় কিন্তু এখন কষ্টটা একটু কম থাকবে। কামিং ব্যাক টু পারভেজ ভাই, আপনার কাছে যে নাসুমের ইনক্লুশনটা এবং নাসুমের যে ট্রান্সফরমেশনটা আমরা দেখতে পাচ্ছি, হি হ্যাজ বিন গেটিং ইজ গ্রুভ কমপ্লিটলি ইন দ্য ডিভাস্টেটিং ফর্ম উইথ দ্য হোয়াইট বল। তার ইনক্লুশনটা আমরা দেখছি যে কতগুলো টানা সিরিজে তিনি বেশ ভালো করছেন ডেফিনেটলি, এবং তানভীর মাইট গেট আ কমপ্লেশন যে মানে হঠাৎ করে তিনি একটু কন্টেনশনের বাইরে যাচ্ছেন টি-20 স্কোয়াডটাতে। বাট নাসুমের রাইসটাকে অবশ্যই ছোট করার কোনো কিছু নেই, বা ওই যে বলি না যে আন্ডারলুক করার কোনো উপায় নেই। না, কোনো উপায় নেই। এবং আমার কাছে মনে হয় যে বোনাফাইড একজন যদি স্পিনার চিন্তা করা হয় যে হচ্ছে ফিঙ্গার স্পিনিং অপশনটায় বাংলাদেশকে কাভার দিবে, ইট উইল বি নাসুম। টিল 2026 ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি ইট উইল বি নাসুম। সো তার উপরেই মোটামুটি নির্বাচকরা আস্থা রাখছেন, অ্যান্ড হি ব্যাকড ইট আপ উইথ পারফরমেন্স। আপনি Truly. ইউ ক্যান জাস্ট থিঙ্ক অ্যাবাউট নাসুমের রিসেন্ট আফগানিস্তান সিরিজ, সেখানে তো হি ওয়াজ প্লেয়ার অফ দ্য সিরিজ। সো এরকম পারফরমেন্সের পর আই থিঙ্ক তার কনফিডেন্সটা অনেকটা বৃদ্ধি পেয়েছে। এনসিএল টি-20তেও হঠাৎ করে হি কেম অ্যান্ড জয়েন রংপুর টিম, রংপুর চ্যাম্পিয়ন হয়ে এবং গেল। চ্যাম্পিয়ন হয়েছে এবং ইম্প্যাক্টফুল বোলিং করেছেন তিনি সেখানে। ওয়ান ডে স্কোয়াডে আবার হঠাৎ করে এক ম্যাচ পরে তাকে ডেকে আনা হলো, এই দুই ম্যাচ তিনটা ভালো উইকেট পেয়েছেন, খেলেছেন, রাইট? সো ওভারঅল আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট প্রিটি স্ট্রং। যদি রিশাদের কথা বলি, নাসুমের কথা বলি, প্রিটি স্ট্রং। এবং সেই সাথে যদি আমরা সাইফ হাসানের স্পিনটাকেও ইনক্লুড করি, উই হ্যাভ আ ভেরি গুড লাইন আপ ওভার। এখানেই স্পিন থেকে যদি আমরা এবার পেসে মুভ করি, মুভিং ফ্রম ঢাকা টু চট্টগ্রাম, ডিফারেন্ট টাইপ অফ কন্ডিশন ডেফিনেটলি। আমরা চট্টগ্রামে একটু স্পোর্টিং উইকেট সবসময় দেখে আসছি। সো এই ক্ষেত্রেই কিন্তু যে পেসারদের, আমরা গতকালকে যে কন্টেন্টটা করেছিলাম যে পেসারদের গেম টাইমটা কম হয়ে যাচ্ছে কিনা, এখন কিন্তু আপনার কাছে অ্যাটলিস্ট ডিফারেন্ট ফরম্যাটে হলেও তাসকিন, মুস্তাফিজ, শরীফুল, তানজিম সাকিব এই চারজনই আছেন। সো এই চারজনের মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে সেই বোলারদেরকে সেট করাটার সময় বোধ হয় এই টি-20 সিরিজটা। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় অনেক আগেই সেট হয়ে আছে। বেসিক্যালি মুস্তাফিজ, তাসকিন আমার মনে হয় ফার্স্ট চয়েস থাকার কথা, অ্যান্ড দেন তানজিম সাকিব অর সাইফুদ্দিন। দ্যাট ওয়াজ মাই থট, যে একজন ব্যাটার যে হচ্ছে পেস বোলিং করতে পারে, সাথে ব্যাটিংটাও সাপোর্ট দিতে পারবে, ওই ধরনের একজন। বাট সিন্স সাইফুদ্দিনকে স্কোয়াডের বাইরে রাখা হচ্ছে, তানজিম সাকিব ইজ দি আদার অপশন, অ্যান্ড নাইলে শরীফুল। সো ইজিয়ার হচ্ছে একটু চারজনের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো, মানে একটু টেনশন কম হয়তো টিম ম্যানেজমেন্টের, যে একদিন সাইফুদ্দিন একদিন তানজিম সাকিব কি করবো। ওভারঅল কি স্কোয়াড নিয়ে মোটামুটি খুশি হতে পারি আমরা? অবশ্যই খুশি হতে পারি এবং কনফিডেন্ট থাকতে পারি যে এই সিরিজটাও আমরা খুব ভালো করব। কারণ খুব বেশি পরিবর্তন কিন্তু নেই, হ্যাঁ। টু বি ফ্র্যাঙ্ক। সো ওই দিক দিয়ে চিন্তা করলে, এবং ওয়েস্ট ইন্ডিজের যে ফর্ম, ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের একটা পরিবর্তন, জেসন হোল্ডারকে তারা নিয়ে এসছেন। সো হোল্ডার ডেফিনেটলি টি-20 স্কোয়াডের প্রথম পছন্দের প্লেয়ারই থাকবেন, তার সেই পেস ভ্যারিয়েশনের কারণে অবশ্যই। সো মোর অর লেস একটা টাইট ম্যাচ হতে যাচ্ছে, এবং ওয়েস্ট ইন্ডিজ ওডিআইয়ের মতো কিন্তু টি-20তেও যে খুব ভালো ফর্মে আছে তা নয়। আমরা একসময় জানতাম যে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ফেরিওয়ালা, দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, বাট তাদের রিসেন্ট ফর্মটা কিন্তু বেশ খারাপ। সো
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের একটা এজ থাকাটা দরকার বলে মনে করি, রাইট? হ্যাঁ, ডেফিনেটলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসলে আমরা এখানে আপার হ্যান্ডেই আছি, আমি যেটা মনে করছি। কারণ বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানে কিন্তু খুব একটা ভালো করতে পারিনি। আরও একটা বিষয় যেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়াররা আসলে টি-20 ক্রিকেট ইন্টারন্যাশনালে ভালো খেলা শুরু করে তারা পরবর্তীতে ধাবিত হয়ে যায় হচ্ছে আপনার লিগগুলোতে, খেলতে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। right. যে কারণে কিন্তু নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার এদের মতো প্লেয়াররাও কিন্তু এখন অ্যাভেলেবেল হচ্ছে না এই ন্যাশনাল স্কোয়াডে। সেই কারণেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমটা আসলে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা একটা লেগাসি দেখছিলাম যে ড্যারেন সামি, মার্লন স্যামুয়েলস, লেন্ডেল সিমন্স, ক্রিস গেইল, জনসন চার্লস, এভিন লুইস তারা যখন খেলছিলেন ওই সময়টাতে কিন্তু একটা প্রাইম টাইম গেছে ওয়েস্ট ইন্ডিজের। সেই লেগাসিটা কিন্তু ধরে রাখার চেষ্টা করছিলেন এই যে নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার এদের মতো ব্যাটাররা। তো সেই জায়গায় এরাও আসলে ওই ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চলে যাওয়াতে আসলে অ্যাভেলেবেল হচ্ছে না, কেউ কেউ আবার অবসরও নিয়ে ফেলেছে। একটা সুন্দর কিন্তু একটা ইনোভেটিভ কথা বলেছে রোজেল, নিকোলাস পুরানের ক্লোন যদি আমরা বানাই, লিকোনাস পুরান। বাহ, এইটা সুইট ছিল, জোকস অ্যাপার্ট না, টাং টুইস্টেড। আচ্ছা, কুইক রিক্যাপ আমরা যদি করি এবং দলটাও দেখলাম এবং কুইক প্রেডিকশনে যদি চলে যাই, 3-0 অ্যাগেইন। হ্যাঁ, আমি গতবারও 3-0 বলেছিলাম ওডিআই সিরিজের জন্য। আই এম গোয়িং ফর 3-0 ওয়ান্স অ্যাগেন, বাট এই 3-0টা এতটা ইজি কেন যেন হবে না মনে হচ্ছে। মানে ওয়েস্ট ইন্ডিজ উইল ফাইট, এবং যদি স্পোর্টিং উইকেট হয়, ইফ এনি অফ দ্য ব্যাটার্স গেট ইনটু দ্য Click, গ্রুপ, হ্যাঁ, right. তাহলে কিন্তু আমরা একটু সমস্যায় পড়তে পারি। ইট উইল বি আ বিগার চ্যালেঞ্জ ফর আওয়ার বোলার্স। এইটাই আমি আসলে দেখতে চাই। কুইক প্রেডিকশন। আমার মনে হচ্ছে 2-1 হবে, কারণ চিটাগাংয়ে আসলে আমরা সবসময় জানি যে উইকেটের খুব বেশি পরিবর্তন হয় না। মিরপুরে যেমন একদম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়ে যায় উইকেট, বাট চিটাগাংয়ের উইকেটটা কিন্তু এরকম ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয় না। সো আমার মনে হচ্ছে একটা ম্যাচ হয়তো বা ওয়েস্ট ইন্ডিজ জিততে পারে। আমার প্রেডিকশনটা ওরকমই 2-1, বিকজ ট্রু উইকেটে খেলা হচ্ছে ডেফিনেটলি, এবং ওয়েস্ট ইন্ডিজের যে বিগ হিটাররা আছে তারা যদি ছন্দে চলে আসে এবং ক্রিস গেলকে মনে করায় দেয়, যে বোট বলছিল রোজেল যে নিকোলাস পুরান, সেখানে এভেন লুইস, মানে একটা লিগেসি। সো তাদের যুগে যদি মনে করিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা, তাহলে একটু ডিফিকাল্ট হলেও হতে পারে। বিকজ চট্টগ্রামেও মোরলেস আমরা ওই সিচুয়েশন দেখব, রাতে যেহেতু খেলা হচ্ছে, সন্ধ্যায় স্টার্ট হবে, সো শিশিরের প্রভাবটা অবশ্যই দেখতে পারবো সাগরিকায়। তার চাইতেও বড় কথা হচ্ছে যে বৃষ্টি কোনো বাগড়া দেবে কিনা, দ্যাট উইল বি আ বিগ কনসার্ন, বিকজ ওয়েদার আপডেটটাও সেরকম কথা বলছে। আপনার প্রেডিকশন কি এই টি-20 সিরিজ ঘিরে, এবং এই টি-20 দলটা কতদূর ভালো করতে পারে, একটা বিল্ড আপ করতে পারে সেই টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত? জানিয়ে দিতে ভুলবেন না হোয়াট দ্য পিচের কমেন্ট বক্সে।